inspiring message you have for sharing your vision with the next generation of graduates. We now invite our chairperson of the Board of Trustees, Professor Dr. Mohammad Farashuddin, to deliver the concluding remarks. আপনাকে ধন্যবাদ। আজকের এই 30শে কার্তিকের অত্যন্ত রৌদ্র প্রজ্জ্বল প্রভাতে সকালবেলা সবাইকে সাদর অভিনন্দন স্বাগত জানাচ্ছি। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য, উপ-উপাচার্য, ট্রেজারার, বিশ্বমানের প্রবীণ, মধ্যম ও নবীন শিক্ষক মণ্ডলী, আমাদের স্পন্সরবৃন্দ, আমাদের ছাত্রছাত্রীগণ, মিডিয়ার বন্ধুগণ এবং আমাদের দুইজন আমাদের বিজ্ঞ উপাচার্য এবং দুইজন রোল মডেল আছে, তাদের কাছে সকৃতজ্ঞ সম্ভাষণ এবং স্বাগতম জানিয়ে আমার বক্তব্য পেশ করছি। প্রথমত, কেন রোল মডেল বললাম? আমাদের প্রধানমন্ত্রী ফজলুল কবির খান পিএইচডি, তার সঙ্গে আমার অনেক ব্যাপারে মিল আছে। অসংখ্য অসংখ্য প্রকাশের সৎসাহস, সততা, নিষ্ঠা, পরিশ্রম, আমলা হয়েও পেশাজীবী হিসাবে স্বীকৃতি এবং আমাদের উভয়ের প্রিয় প্রতিষ্ঠান বস্টন বিশ্ববিদ্যালয় থেকে আমরা দুজনেই অর্থনীতিতে পিএইচডি অর্জন করেছি। তিনি একজন স্বনামে খ্যাত অর্থনীতিবিদ এবং এই দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যে জিনিস, সেটা বিদ্যুৎ ও জ্বালানি খাতের একজন উচ্চমানের বিশ্ব। সেই জন্য তার অন্যান্য মন্ত্রণালয়ের পরিস্থিতিগুলো আমরা উল্লেখ করি না। তিনি আজকেও এখানকার আমাদের নির্দিষ্ট সময়ে 5 মিনিট আগে উপস্থিত হয়েছেন। সব সময় তিনি সেইভাবে আমাদের দেশের একজন উজ্জ্বল তারা। আজকের প্রধানমন্ত্রী ফজলুল কবির খানকে একটি নিহাত কবি, এখন আইন বিশেষজ্ঞ এবং কর্পোরেট জগতের একজন উজ্জ্বল জ্যোতিষ। তার বাবা, আমি ঘনিষ্ঠভাবে তাদের সঙ্গে পরিচিত ছিলাম। তারা আমাদের জড়িত এই দেশে রাজনীতিতে একজন উজ্জ্বল জ্যোতিষ ছিলেন। তার মাতা লায়লা দেবী কেদারপুর চা বাগান প্রতিষ্ঠা এবং পরিচালনা করে এই দেশের চা শিল্প জগতের একজন হিসাবে ছিলেন। সেই নিহাত কবিরের সঙ্গে অনেক জায়গায় বোর্ডে অন্যান্য কাজে একসঙ্গে কাজ করেছি। ও যখন আমাকে চাচা বলে, আমার মনে হয় না যে আমার আপন ভাইয়ের মেয়েছে। সেই জন্য তাকে আমি এই ছুটির দিনে ঘুম থেকে উঠে আমার সব সাহস দেখিয়েছি। দুজনকে আমার এক অনুরোধে কোনোমাত্র বিরক্তি না করে তারা এখানে আসতে সম্মত। আমি একটু ইতিহাসে যেতে চাই। 2003 সালে আমরা প্রথম এই অনুরূপ অনুষ্ঠানকে নাম দিয়েছিলাম ক্যারিয়ার প্রোগ্রেস। 2003 সালে আমরা মহাকালী ক্যাম্পাসে ছিলাম। ওইখানে তদানীন্তন বাণিজ্য মন্ত্রী
জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আমেরিকার রাষ্ট্রদূত মিস্টার নাইলা প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অত্যন্ত সফল হয়েছিল আমাদের সেই অনুষ্ঠান। আমরা আশা করছি আজকে আমাদের যে অনুষ্ঠান সেটা ইতিমধ্যে সফলতা হচ্ছে বলে মনে হচ্ছে। দুটো চিন্তা করে ক্যারিয়ার প্রফেশন সম্পর্কে আমাদের উপাচার্য, আমাদের বিশেষ অতিথি, আমাদের প্রধান অতিথি অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছে। স্কুলের জন্ম লগ্ন থেকে ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জনের পাশাপাশি স্বকর্ম এবং মজুরি ভিত্তিক কর্মসংস্থানের জন্য আমরা অন্যতম প্রধান লক্ষ্য হিসাবে গ্রহণ করি। আমাদের বহু স্নাতক নিজের প্রতিষ্ঠানে, কর্পোরেট প্রতিষ্ঠানে উচ্চ মার্গে যাওয়ার পথে রয়েছে, তাদেরকে অভিনন্দন জানাই। কাজেই আজকের যে অনুষ্ঠানটি এটি আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সফলতা অর্জন করছি আমাদেরকে যারা অর্থ দিয়ে, প্রচার দিয়ে, সাহায্য দিয়ে সহযোগিতা করেছে তাদের প্রতি শক্তিযুক্ত ধন্যবাদ এবং এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য মানসিক পরিশ্রম করেছে। এই বইকে আমি অভিনন্দন জানাই। প্রধান উপস্থিতি এই দেশে আর্থসামাজিক সাংস্কৃতিক পথচলা সম্পর্কে দু তিনটি কথা না বললেই নয়। আমি বলেছি আমরা প্রায় একই পথে যাচ্ছি। স্বচ্ছতায় বিশ্বাস করি, যেটা স্পেশাল হয়েছে অন্যতম প্রধান শক্তি। প্রথমত তিনি বিদ্যুৎ ও এনার্জি খাতে বিশেষজ্ঞ, উন্নয়ন বিষয়ে চিন্তা ভাবনা কর্ম করে। সেই জন্য বলতে চাই আমাদের আগামী দিনের চলার পথে এনার্জিতে নবায়নযোগ্য সৌরশক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান। আপনি ইটকলে ছিলেন, ইটকল অত্যন্ত শক্তিমান ছিল। আমরা এই বিশ্ববিদ্যালয়ে যতটুকু সম্ভব আমরা সৌরশক্তি এনেছি, কিন্তু আপনাকে পরিতাপের সঙ্গে বলতে হচ্ছে ইটকলের সহায়তার জন্য 1 বছর ঘোরাঘুরি করেছি, অনেক ফর্ম ফিল আপ করেছি, কিন্তু শেষ পর্যন্ত তাদের সঙ্গ পরিত্যাগ করতে হয়েছে। কারণ তারা বলেছেন বোর্ড অফ ট্রাস্টিদের প্রত্যেকটি সদস্যকে মুছাতে হবে। যদি এই দেশের নবায়নযোগ্য শক্তি প্রসার করতে হয় এবং আমাদের যে গ্রাম অঞ্চলে যে গুচ্ছ গুচ্ছ বাড়ি আছে, এইখানে সৌরশক্তি অত্যন্ত সম্ভাবনা করতে যদি হয়, ইটকল জাতীয় প্রতিষ্ঠানে আরো সহজীকরণ, সরলীকরণ এবং সময় হ্রাসকরণের অত্যন্ত জোর সুপারিশ জানাচ্ছি আপনাদের ভিতরে। দ্বিতীয়, 20 বছর যাবৎ লেখালেখি করছি যে রংপুর দিনাজপুর জেলা 100 বর্গ কিলোমিটার মাটির নিচে অত্যন্ত উন্নত মানের পৃথিবীর কয়লা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যদি ওই কয়লা খনির মুখে ওপেন পিট 80% উৎপাদনশীলতা দিয়ে আমরা ব্যবহার করতে পারি, তাহলে 20,000 কিলোওয়াট বিদ্যুৎ 30 বছর যাবৎ আহরণ করা যেতে পারে। কিছু অতিশয়োক্তি থাকতে পারে, কিন্তু এটা প্রচুর সম্ভাবনাময় এবং রাজনৈতিক সরকারগুলো এক ধরনের চিকেনের এক সমস্যায় ভুগেছে। এ পার্টি মনে করেছে
আমরা যদি তাদেরকে এখান থেকে উঠাই মালিকদের, তাহলে বি পার্টি সমস্ত ভোট পেয়ে যাবে। বি পার্টি মনে করছে আমরা যদি উচ্ছেদ করি তাহলে এ পার্টি সমস্ত ভোটার পেয়ে যাবে। কিচ্ছু কথা না, আমরা একটা উইন উইন সিচুয়েশনে যেতে পারি। কিভাবে? আমরা যদি একটা মহাপরিকল্পনা করি, যারা ভূমির মালিক তাদেরকে প্রচলিত মূল্যে 5 বার ক্ষতিপূরণ দেবে, তাদেরকে কোর্ট বাংলায় সদস্য করবে, তাদের সন্তানরা থেকে চাকরি দেবে এবং দেশের শ্রেষ্ঠতম সন্তানদের একজন বা কাছে অনেক শ্রেষ্ঠ সন্তান এনে বলবো একটি মহাপরিকল্পনা করেন, যাতে এই 100 কিলোমিটারের মধ্যে 30 লাখ লোক আছে, তাদের সন্তোষ অনুযায়ী স্থানান্তর করে ওই কয়লাকে আচ্ছা ঠিক আছে, নেওয়া যাবে। আপনাকে প্রশ্ন মুখে আহরণ করে এটা কিন্তু সম্ভব এবং উচিত বলে আমি মনে করি। তবে এনভায়রনমেন্ট লবি যেভাবে শক্তিমান হচ্ছে, এই সম্ভাবনা আর কতদিন থাকবে আমি জানি। ফাইনালি আমি অন্য একটি ডেভেলপমেন্ট ইস্যুতে আজকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আনব। আজকে এখানে যারা স্পন্সর, যারা এই দেশের কর্পোরেট জগতের প্রতিভূ, তাদের সম্মান জানাই, শ্রদ্ধা করি। তারা বৃহৎ শিল্পের মাধ্যমে এই দেশের জিডিপিতে বিশাল অবদান রাখছে, কোনো সন্দেহ নেই। তারা আমাদের সম্মান শ্রদ্ধা আসলে রয়েছে। কিন্তু যদি এই দেশকে একটি সাস্টেইনেবল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টে নিয়ে যেতে হয়, তাহলে রাজনীতি তো আমি জানি না, বুঝি না, আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই, সেই জন্য আমি খুব খুব গর্বিত। কিন্তু তার বাইরে যে জিনিসটি করতে হবে, হয়তো একটু টেকনিক্যাল হবে 2-4টা কথা। আর্থা লুইসের 2 সেকেন্ড হবে, অথবা সোলার রেসিডুয়াল মডেল, এই দুইটার মাঝখানে বাংলাদেশের একটি বিরাট সম্ভাবনা এইভাবে আছে। রেসিডুয়াল মডেল বলছে শ্রম এবং মূলধন দ্বারা উৎপাদনের যে অংশটি ব্যাখ্যা পাওয়া যায়, তার বাইরে একটা বিশাল অংশ রয়েছে, তাকে রেসিডুয়াল বলে। এটা তারা বলছেন, তিনি বলছেন আছে টেকনোলজি। আমি বলছি এটা শুধু টেকনোলজি থেকে নয়, এটা আছে অত্যন্ত উত্তম ব্যবস্থাপনা থেকে, যেখানে আমার উপাচার্য একজন বড় বিশেষজ্ঞ, এবং আসে অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র শিল্প। এই 3টি ক্যাটাগরির শিল্প জাপান বলে, যুক্তরাষ্ট্র বলে, অন্যান্য উন্নত বিশ্বের জিডিপি 40 থেকে 60% এই খাত থেকে অবদান আসে। আমাদের দেশে 20 থেকে 25%। তার মধ্যে আবার মিডিয়াম এন্টারপ্রাইজ, যেটা প্রকৃতপক্ষে বৃহৎ এন্টারপ্রাইজের সমতুল্য, তারা এসে আমার সুপারিশ থাকবে এখানকার বিজ্ঞজন এবং আজকের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর কাছে, আমরা যদি দেশের যে 30 লক্ষ অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান আছে, তাদেরকে আমরা চিন্তিত, তাদের জন্য একটি ফোকাল পয়েন্ট নির্ধারণ, সেটা রিফর্ম ভিসিট হতে পারে, এসএমই ফাউন্ডেশন হতে পারে, পিকেএসএফ হতে পারে। পরে তাদের বছরে অন্তত 5 লক্ষটি প্রতিষ্ঠানকে একটা ইনকিউবেটরের মাধ্যমে আমরা প্রশিক্ষণ দেব, তাদেরকে প্রকল্প লেখার
প্রশিক্ষণ দেব, বাজার সমীক্ষা করার প্রশিক্ষণ দেব, তাদেরকে অর্থাৎ অত্যন্ত সাশ্রয়ী মূল্যে, সাশ্রয়ী সুদে 2% 3% সুদে তাদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা এবং ইসলামিক অর্থনীতির মুদারাবা প্রিন্সিপালের মতো এইখানে আমরা একটা ভেঞ্চার ক্যাপিটাল দেবো অত্যন্ত বড় মাপ, এই অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের এই ঋণ নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে। শুধু যে বিজেপিতে আলাদা থাকবে তা নয়, এই যে বিশেষজ্ঞ বলছেন দারিদ্র বেড়ে যাচ্ছে, এতে কিন্তু দারিদ্র, এতে কিন্তু এই দেশের আনডিসপিউটেড যে সফল কৃষিখাতকে আরো গতিময় করবে, এতে কিন্তু কর্মসংস্থান হবে, এতে কিন্তু বৈষম্য দূর হবে। আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিজ্ঞজন, এমপ্লয়ারগণের কাছে আমাদের ক্ষুদ্র নিবেদনটি আবারও পেশ করলাম। আমি মনে করি আমরা যদি এই লাইনে অগ্রসর হই, তবে টাকা লাগবে, শ্রম লাগবে, সততা লাগবে, বিশ্বস্ত নেতৃত্ব লাগবে, যেটা আছে বলে আমি মনে করি। তাহলে আমাদের দেশকে অদূর ভবিষ্যতে এই কল্যাণ রাষ্ট্র আমরা করার চিন্তা করেছি, সেটা ৭১-এর মুক্তিযুদ্ধই হোক অথবা বিভিন্ন অভ্যুত্থান হোক, বিশেষ করে ২৪-এর বিশাল অভ্যুত্থান হোক, তাদের সবগুলোরই একমাত্র লক্ষ্য ছিল বৈষম্য দূরীকরণ। এই বৈষম্য দূরীকরণে এই কাজটি অত্যন্ত কাজে আনে। অন্য একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা বৈষম্য দূরীকরণে হাতে কলমে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আমাদের যে রাজস্ব তার ১০%-১২% আমরা মেধাবৃত্তি এবং আর্থিক সহায়তা হিসেবে দিয়ে থাকি। প্রতি ৫ জন ছাত্রছাত্রীর মধ্যে ১ জন মেধাবৃত্তি অথবা এইরকম আর্থিক সহায়তা পেয়ে থাকে। আমাদের একটি বৃত্তি আছে জেলা বৃত্তি, ওইখানে আমরা প্রতিটি জেলা একজনকে মেধার ভিত্তিতে জেলা ভিত্তিতে যাতে পূর্ণ বেতন মওকুফ করা আছে এবং খরগোশ এবং পুস্তক কেনার জন্য মাসে ১০,০০০ টাকা করে আমরা দিয়ে থাকি। এইভাবে এবং যারা সমাজের পিছিয়ে পড়া লোক, গ্রামগঞ্জের লোক, আমাদের নিম্ন বেতন কর্মকর্তা কর্মচারী সহকর্মীরা, তাদের সন্তান সন্ততিদেরকে আমরা বিনা পয়সায় পড়ানোর সুযোগ দিয়ে যারা দুর্ভাগ্যবশত আমাদের চেয়ে পিছিয়ে আছে তাদেরকে আমাদের সমমানে নিয়ে আসা, সোশ্যাল ক্যাপিটালিটি সৃষ্টি করে। ওই যে জাতিসংঘ বলেছে লিভ নো ওয়ান বিহাইন্ড, সেইভাবে আমরা সবাইকে নিয়ে একসঙ্গে এই দেশকে একটি ঐশ্বর্যশালী গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র করতে চাই এবং সেই কাজে আজকে আমরা এই ক্যারিয়ার মেলার আয়োজন করেছি, তা একটি বিশাল অবদান রাখবে বলে আশা করি। আপনাদের সবাইকে শুভ দিন, মঙ্গল কামনা করে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।